রাজধানী ঢাকার অত্যন্ত সুরক্ষিত এবং অভিজাত একটি লাউঞ্জ। এখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার নেই। কাচের বিশাল দেয়ালের ওপাশে ঝকঝকে শহরের আলো, আর ভেতরে চলছে বিদেশি দামি মদের ছড়াছড়ি এবং চুরুটের ধোঁয়ায় আচ্ছন্ন এক মেকি আভিজাত্যের আসর। এখানে যারা বসে আছেন তারা নিজেদেরকে এই রাষ্ট্রের এলিট বা বুদ্ধিবৃত্তিক অভিভাবক মনে করেন। তাদের সাথে যোগ দিয়েছেন কিছু বিদেশি কূটনীতিক এবং একটি বিশেষ প্রতিবেশী দেশের ইন্টেলিজেন্স উইং এর কালচারাল অ্যাটাশে। তাদের আলোচনার বিষয়বস্তু খুব অদ্ভুত। তারা হাসাহাসি করছেন এদেশের সাধারণ মানুষ, সৈন্য এবং দেশপ্রেমিক নেতাদের ইংরেজি জ্ঞান নিয়ে। ওহ কমন, ওদের তো গ্লোবাল স্ট্যান্ডার্ডই নেই। একটা প্রপার ইংরেজি বাক্য বলতে পারে না। এরা আবার রাষ্ট্র চালাবে, এরা আবার জিওপলিটিক্স বুঝবে। একজন তথাকথিত সুশীল সমাজের প্রতিনিধি তার স্কচ গ্লাসে চুমুক দিয়ে তাচ্ছিল্যের হাসি হাসলেন। টেবিলের এক কোণায় চুপচাপ বসেছিলেন একজন মধ্যবয়সী মানুষ। পরনে সাধারণ একটি ডার্ক স্যুট, চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি। তিনি এই রাষ্ট্রের সেই ডিপ স্টেট বা অদৃশ্য নীতি নির্ধারকদের একজন, যারা কখনো ক্যামেরার সামনে আসেন না, কিন্তু রাষ্ট্রের মেরুদণ্ডটা সোজা রাখার কাজটা তারাই করেন। তিনি তার হাতের চুরুটটা অ্যাশট্রেতে আলতো করে পিষে নিভিয়ে দিলেন। তার এই সামান্য নড়াচড়াতেই টেবিলের হাসাহাসি হঠাৎ থেমে গেল। তিনি চোখ তুলে তাকালেন সেই সুশীল প্রতিনিধি এবং বিদেশি কূটনীতিকদের দিকে। তার দৃষ্টি এত শীতল ছিল যে লাউঞ্জের ভেতরের এসি যেন মুহূর্তেই আরো কয়েক ডিগ্রি ঠান্ডা হয়ে গেল। আপনারা ভাষার ব্যাকরণ নিয়ে হাসছেন? তার কণ্ঠস্বর ছিল নিচু, কিন্তু তাতে লুকিয়ে থাকা ইস্পাতের ধার স্পষ্ট বোঝা যাচ্ছিল। তাহলে আসুন আজ আপনাদের একটু ইতিহাসের ব্যাকরণ শেখাই। অন্ধকার লাউঞ্জে পিনপত নীরবতা। সেই ছায়া পুরুষ কথা বলতে শুরু করলেন। আপনারা বলছেন ইংরেজি ভাষার কথা? পৃথিবীতে যারা ইংরেজিতে অত্যন্ত শক্তিশালী, যারা ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলে তৃপ্তির ঢেকুর তোলে, তাদের দেশ ও জাতি হিসেবে আসল অবস্থাটা কি জানেন? তাদের মেরুদণ্ডটা ভাঙা, তারা সাংস্কৃতিকভাবে পঙ্গু। তিনি একটু সামনের দিকে ঝুঁকলেন। পাশের দেশের কথাই ধরুন, তারা আন্তর্জাতিক মঞ্চে গিয়ে চমৎকার ইংরেজিতে বড় বড় কথা বলে। তাদের আমলারা অক্সফোর্ড প্যাটার্নে লেকচার দেয়, কিন্তু বাস্তব চিত্রটা কি? এত সুন্দর ইংরেজি বলা সত্ত্বেও তাদের কোটি কোটি মানুষ এখনো খোলা আকাশের নিচে টয়লেট করে। তাদের দেশের ভেতরে চরম দারিদ্র্য, বৈষম্য আর নোংরা পরিবেশ। ভাষার দম্ভ তাদের পেটের ক্ষুধা আর সামাজিক অবক্ষয়কে ঢাকতে পারেনি। ইংরেজি তাদের শুধু ঔপনিবেশিক প্রভুদের সামনে ভালো দাস হওয়ার যোগ্যতা দিয়েছে, নিজেদের দেশকে মাথা উঁচু করে দাঁড় করানোর ক্ষমতা দেয়নি। বিদেশি কূটনীতিক এবং দেশীয় দালালদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। কেউ কোনো কথা বলতে পারল না, কারণ কথাগুলো রূঢ় হলেও এটাই নগ্ন সত্য। একটি দেশ কতটা শক্তিশালী তা নির্ধারিত হয় না তারা অন্যের ভাষায় কতটা সুন্দর করে কথা বলতে পারে তার উপর, বরং যারা অন্যের ভাষায় কথা বলে গর্ববোধ করে তারা আসলে মানসিকভাবে দাস। তাদের মনস্তত্ত্ব এখনো সেই ঔপনিবেশিক প্রভুদের বুটের নিচেই আটকে আছে। সেই ছায়াপুরুষ এবার গ্লোবাল জিওপলিটিক্সের মানচিত্রটা তাদের চোখের সামনে তুলে ধরলেন। এবার তাকান সেই সব দেশের দিকে যারা ইংরেজিতে দুর্বল, যারা আন্তর্জাতিক ফোরামে ভাঙা ভাঙা ইংরেজি বলে অথবা ইংরেজি বলতেই অস্বীকার করে। তাদের দিকে তাকান। চীন, রাশিয়া, জাপান, তুরস্ক, ফ্রান্স, জার্মান। এরা কি ইংরেজিতে শক্তিশালী? না। এদের প্রেসিডেন্টরা যখন জাতিসংঘে ভাষণ দেন তখন তাদের মাতৃভাষায় কথা বলেন। তাদের সোলজাররা যখন সীমান্তে যুদ্ধ করে তখন তারা তাদের মাতৃভাষায় কমান্ড দেয়। কিন্তু দেশ ও জাতি হিসেবে তারা কেমন? তারা শক্তিশালী, তাদের মেরুদণ্ড সোজা। তার কণ্ঠস্বরে এবার এক অদ্ভুত গর্জন ফুটে উঠল। চীনা লিবারেশন আর্মির একজন সাধারণ সৈনিক হয়তো হ্যালো শব্দটাও ঠিকমতো উচ্চারণ করতে পারে না, কিন্তু যখন গালওয়ান উপত্যকায় যুদ্ধ হয় তখন সেই ভাঙা ইংরেজি বলা চীনারাই ফ্লুয়েন্ট ইংরেজি বলা প্রতিপক্ষকে পিটিয়ে তামাতামা করে দেয়। রাশিয়ার পুতিন যখন কথা বলেন তিনি রাশিয়ান ভাষায় বিশ্বকে কাঁপিয়ে দেন। জাপানিরা তাদের নিজস্ব ভাষায় বিজ্ঞান ও প্রযুক্তির এমন এক চূড়ায় পৌঁছেছে যা অক্সফোর্ডের পণ্ডিতরাও অবাক হয়ে দেখে। পৃথিবীতে যারা ইংরেজিতে দুর্বল তারাই আজ দেশ ও জাতি হিসেবে সবচেয়ে শক্তিশালী, কারণ তারা তাদের শেকড়কে সম্মান করে। তারা অন্যের ভাষায় দাসত্ব করেনি, তারা নিজেদের ভাষার জোরে বিশ্বকে নিজেদের কথা শুনতে বাধ্য করেছে। তিনি টেবিলের উপর রাখা একটি চামড়ায় বাঁধানো পুরনো ডায়েরি বের করলেন। ডায়েরিটা টেবিলের ঠিক মাঝখানে ছুঁড়ে দিয়ে বললেন, ইতিহাসের বই উল্টান। পৃথিবীর ইতিহাস শুরু থেকে পড়েন। পৃথিবীতে সেই জাতি রাজত্ব করে এবং হাজার হাজার বছর টিকে থাকে যারা নিজের ভাষায় শক্তিশালী। এটাই পৃথিবীর ইতিহাস। রোমান সাম্রাজ্য কখনো গ্রিক ভাষায় কথা বলে বিশ্ব জয় করেনি। অটোমান সাম্রাজ্য কখনো ব্রিটিশদের ভাষায় নিজেদের রাজত্ব চালায়নি। পার্সিয়ানরা, চীনারা, আরবরা যারাই পৃথিবীতে রাজত্ব করেছে তারা তাদের নিজস্ব ভাষা, নিজস্ব সংস্কৃতি এবং নিজস্ব আত্মমর্যাদার উপর ভর করে রাজত্ব করেছে।
আপনারা এই দেশের সাধারণ মানুষ আমাদের বিজিবির জওয়ান বা আমাদের তরুণ নেতাদের ইংরেজি জ্ঞান নিয়ে ট্রল করছেন। আপনারা ভাবছেন এটা আপনাদের বুদ্ধিবৃত্তিক জয়, না, এটা আপনাদের মানসিক পরাধীনতার সবচেয়ে বড় প্রমাণ। আপনারা আসলে একটি সাইকোলজিক্যাল অপারেশনের শিকার। একটি বিশেষ রাষ্ট্র চায় আমরা যেন সবসময় হীনমন্যতায় ভুগি। তারা বোঝাতে চায় তোমরা তো ঠিকমতো ইংরেজি বলতে পারো না, তোমরা আবার আমাদের সাথে সমানে সমান লড়াই করবে কিভাবে। কিন্তু তারা জানে না আমাদের এই দুর্বল ইংরেজি আমাদের সবচেয়ে বড় শক্তি, কারণ আমাদের মস্তিষ্কে কোনো বিদেশি প্রভুর সফটওয়্যার ইনস্টল করা নেই। আমাদের মেরুদণ্ডটা তাদের মতো ভাঙা নয়। লঞ্চের ভেতরে থাকা সেই তথাকথিত এলিটরা বুঝতে পারছিলেন তাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। এতদিন তারা যে ভাষার অহংকার দিয়ে সাধারণ মানুষকে দমিয়ে রেখেছিলেন, সেই অহংকারের বেলুনটা আজ একটা পিনের খোঁচায় চুপসে গেছে। বাংলাদেশের নতুন যে ডিপ স্টেট বা জাতীয়তাবাদী রাষ্ট্রযন্ত্র তৈরি হয়েছে, তারা এই মনস্তাত্ত্বিক যুদ্ধটা খুব ভালো করেই বোঝে। তারা জানে একটি জাতিকে ধ্বংস করার প্রথম উপায় হলো তার ভাষা ও সংস্কৃতির উপর হীনমন্যতা তৈরি করা, আর একটি জাতিকে শক্তিশালী করার প্রথম উপায় হলো সেই হীনমন্যতার শেকল ভেঙে গুড়িয়ে দেওয়া। আজ সীমান্তে দাঁড়িয়ে থাকা একজন বিজিবি জওয়ান যখন তার ভাঙা ইংরেজিতে বিএসএফকে ধমক দেয়, তখন সে শুধু একটি বর্ডার গার্ড থাকে না, সে হয়ে ওঠে একটি স্বাধীন, সার্বভৌম এবং মাথা নত না করা রাষ্ট্রের প্রতীক। সে তার মাতৃভূমির প্রতি যে কমিটমেন্ট দেখায় তা হাজারটা ইংরেজি কোচিং সেন্টারের মালিকের চেয়েও কয়েক গুণ বেশি মূল্যবান। সরকারের উচ্চমহল থেকে আজ এই বার্তাই পরিষ্কার করে দেওয়া হয়েছে। আমাদের প্রয়োজন অক্সফোর্ড বা ক্যামব্রিজের তোতা পাখি নয়, আমাদের প্রয়োজন এমন মানুষ যাদের মেরুদণ্ডটা ইস্পাতের তৈরি, যারা শত্রুর চোখের দিকে তাকিয়ে বুক ফুলিয়ে দাঁড়াতে পারবে। ভাষা শুধু মনের ভাব প্রকাশের মাধ্যম, এটি কোনো মগজাস্ত্র নয়। রাত তখন প্রায় 2:30। লাউঞ্জের ভেতরের পরিবেশ থমথমে। সেই ছায়াপুরুষ তার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তিনি তার স্যুটের বোতামটা আটকে নিলেন। বিদেশি কূটনীতিক এবং দেশীয় দালালদের চোখে তখন এক অদ্ভুত আতঙ্ক। তারা বুঝতে পেরেছেন এই লোকটি শুধু তাত্ত্বিক কথা বলতে আসেনি, সেই রাষ্ট্রের সেই অদৃশ্য শক্তি যারা এখন থেকে প্রতিটি ষড়যন্ত্রের পাল্টা জবাব দেবে। তিনি দরজার দিকে পা বাড়ালেন, হঠাৎ থেমে গিয়ে ঘাড় ঘুরিয়ে তাকালেন সেই বিদেশি দেশের ইন্টেলিজেন্স অ্যাটাশের দিকে। আপনাদের দেশে গিয়ে আপনাদের নীতি নির্ধারকদের একটা মেসেজ দিয়ে দেবেন। ছায়াপুরুষের ঠোঁটে এক চিলতে শীতল ভয়ঙ্কর হাসি। তাদের বলবেন, ফ্লুয়েন্ট ইংরেজিতে ড্রাফট করা আপনাদের কোনো ব্লু প্রিন্ট আর এদেশে কাজ করবে না, কারণ এই দেশের মানুষ এখন নিজেদের ভাষায়, নিজেদের শক্তিতে জেগে উঠেছে। আর হ্যাঁ, ইংরেজি চর্চার পাশাপাশি আপনাদের দেশের খোলা আকাশের নিচের টয়লেটগুলো ঠিক করার দিকে একটু নজর দেবেন, তাতে বরং আপনাদের দেশের বেশি উপকার হবে। কথাটা বলে তিনি আর এক মুহূর্ত দাঁড়ালেন না। লাউঞ্জের ভারী কাচের দরজা ঠেলে তিনি বেরিয়ে গেলেন ঢাকার অন্ধকার রাজপথে। ভেতরে বসে থাকা পরাশক্তির দালালরা তখনও স্তব্ধ হয়ে আছে। তাদের হাতে ধরা স্কচ গ্লাসের বরফগুলো গলে পানি হয়ে গেছে। তারা বুঝতে পারছে দাবার বোর্ডে তারা সবচেয়ে বড় অস্ত্রটি হারিয়ে ফেলেছে, মানসিক দাসত্বের অস্ত্র। বাইরে তখন উত্তরের ঠান্ডা হাওয়া বইছে। এই হাওয়া কোনো সাধারণ হাওয়া নয়, এটি একটি নতুন রেনেসার হাওয়া। এই দেশে এখন থেকে আর কেউ অন্যের ভাষার দম্ভে মাথা নত করবে না। ইতিহাস বদলাতে শুরু করেছে। আর এই রাজনৈতিক থ্রিলারের শেষ দৃশ্যে যারা এতদিন নিজেদের ভাষাগত আভিজাত্যের অহংকারে ঈশ্বর ভেবেছিল, তারা আজ নগ্ন এবং পরাজিত। অন্ধকারের এই ছায়াযুদ্ধে একটি জাতি আজ তার শেকড় খুঁজে পেয়েছে। আর যে জাতি তার শেকড় খুঁজে পায়, পৃথিবীর কোনো পরাশক্তি, কোনো নিখুঁত গ্রামার বা কোনো ব্লু প্রিন্ট তাকে আর দমিয়ে রাখতে পারে না।